আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায়। এখানকার নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? আমরা দেখেছি ইতোমধ্যেই লাশবাহী যে অ্যাম্বুলেন্স সেটি রওনা দিয়েছে মানিক মে এভিনিউর উদ্দেশ্যে। সাফা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা যদি এক কথায় বলি সেটি হচ্ছে মানিক মিয়া এভিনিউর অর্থাৎ সামনের যেই দক্ষিণ প্লাজায় যে জানাজাটি অনুষ্ঠিত হবে ওসমান হাদির, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য মানে লাখো লাখো মানুষ কিন্তু এরই মধ্যে এই যে চত্বরটি রয়েছে, এই যে মাঠ, সেই মাঠের সংসদ ভবনের সামনের এই মাঠে কিন্তু তারা এরই মধ্যে প্রবেশ করেছেন এবং দুটি গেট করা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি সেই দুটি গেট দিয়ে সারিবদ্ধভাবে আর্চওয়ে পার হয়ে কিন্তু মানুষজনকে ঢুকতে হচ্ছে এবং তিনটি ধাপে সেই আর্চওয়ের উপর দিয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং কোনো ধরনের ব্যাগ থেকে শুরু করে কোনো ধরনের ডিভাইস নিয়ে কেউ প্রবেশ করতে পারছেন না এবং প্রত্যেকেরই শরীরের তল্লাশির মাধ্যমেই কিন্তু তাদেরকে এখানে ঢোকানো হচ্ছে। মিছিল স্লোগান নিয়েই কিন্তু মানুষজন তারা এই যে জানাজায় অংশগ্রহণ করার জন্য যে দুটি গেট, এই দুটি গেট দিয়ে প্রবেশ করছে। বাইরে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ জোহরের নামাজ আদায় করছেন এবং আপনি যেটি বলছিলেন যে এরই মধ্যে রওনা দিয়েছে ওসমান হাদির যে মরদেহকে বহনকারী যে গাড়িটি, ফ্রিজিং গাড়িটি, সেই গাড়িটি কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবে এবং এখানে এসে পৌঁছানোর পর যে জানাজার নামাজের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা শুরু হবে। এরই মধ্যে আমাদের এখানে যারাই এসেছেন, যারাই এই জানাজায় অংশগ্রহণ করতে এসছেন, তাদের প্রত্যেকে তারা যেমন ওসমান হাদির জন্য তারা যেমন তাদের যে হারানোর বেদনা সেগুলো যেমনটি বলছিলেন, তেমনি প্রত্যেকের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ, অর্থাৎ যারা গুলি করেছে তাদেরকে এখনও পর্যন্ত রাষ্ট্র গ্রেপ্তার করতে পারেনি, এই বিষয়ে কিন্তু তারা ক্ষোভ জানিয়ে আসছেন এই শুরু থেকেই। আমরা যেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানে ওসমান হাদির যে ভূমিকা, সেই ভূমিকাগুলোই কিন্তু মানুষজন স্মরণ করছেন এবং তার পরবর্তীতে বিশেষ করে 5 আগস্টের পর তার যে আপসহীন অবস্থান এবং এই যে আধিপত্য বিরোধীর যে লড়াই, সেই লড়াইয়ে তার যে ভূমিকা, সেই ভূমিকার কথাগুলোও কিন্তু মানুষজন স্মরণ করছেন এবং তিনি যে অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রজন্মের জন্য এবং পরের প্রজন্মের জন্য, সেই অনুপ্রেরণার কথাগুলোই কিন্তু তারা বলছেন। আপনি এই যে দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে মানুষজন তারা কিন্তু এই যে শহীদ ওসমান হাদির তার জন্য যে এত মানুষ জড়ো হয়েছেন এবং কেউ কোনো রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন তারা যে এখানে এসে জড়ো হয়েছেন, এটি কিন্তু যে প্রাপ্য যে তার যে সংগ্রামের যে জীবন, ছোট্ট জীবন, কিন্তু এই ছোট জীবনে যতটুকু সংগ্রাম তিনি করেছেন, বিশেষ করে আমরা বলতে পারি যে জুলাই আগস্টের আন্দোলনে রামপুরা এলাকায় তিনি যে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, সেইখান থেকে পরবর্তীতে তিনি যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চটি তৈরি করেন এবং এই ইনকিলাব মঞ্চ তৈরির পর অনেকেই কিন্তু ওসমান হাদিকে চিনেছে তার যে জ্বালাময়ী যে ভাষণ, জ্বালাময়ী যে বক্তব্য, তার যে কবিতা আবৃত্তি, এই বিষয়গুলো কিন্তু মানুষ কোনোভাবে ভুলতে পারছেন না। এইখানে যারা অংশগ্রহণ করছেন, জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন, তারা সবাই কিন্তু সেই কথাগুলোই মনে করছেন। 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ঢাকা 8 আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন এমনটাই কথা ছিল এবং তিনি নির্বাচনী প্রচারণায়ও কিন্তু অংশগ্রহণ করছিলেন এবং সবশেষ যে 12 ডিসেম্বর তিনি যে গুলিবিদ্ধ হলেন, সেটিও কিন্তু জুমার নামাজ আদায় করার পর তিনি যখন নির্বাচনী শুরু করবেন, ঠিক সেই সময়টাতেই কিন্তু আমরা সবাই যে ফুটেজটা দেখি, সেই ফুটেজটাতে কিন্তু স্পষ্টভাবেই বেরিয়ে আসে যে মোটরসাইকেলে করে দুজন এসে সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্কে খুবই কাছ থেকে তাকে গুলি করে এবং এরপর যে আমরা যে চিকিৎসার যে অবস্থাটা আমরা দেখেছি, সেই চিকিৎসার অবস্থাটাও কিন্তু, যদি আমি বলি, প্রাথমিক চিকিৎসায় তাকে গুলিবিদ্ধ হওয়ার পরপরই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়, কিন্তু সেখানেও কিন্তু অবস্থার পরবর্তীতে আরও অবনতি হয়, অর্থাৎ পুরোপুরি গুলির অংশগুলো কিন্তু মাথা থেকে বের করা যাচ্ছিল না এবং তারপরে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপরে কিন্তু সরকারের সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জিক্যাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অর্থাৎ ICU-তে চিকিৎসাধীন ছিলেন এবং টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত 18 ডিসেম্বর 2025 সিঙ্গাপুর রাত 9:30টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোনোভাবেই আর ওসমান হাদিকে বাঁচানো যায়নি। আমরা দেখতে পেয়েছি যে গতকাল সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয় সিঙ্গাপুর থেকে এবং
তার তার যে মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গেই তার আগের দিন যেহেতু আমরা সবাই জানতে পেরেছিলাম যে মৃত্যুর খবরটা, তার মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তাকে জুলাই আন্দোলনের নির্ভীক সম্মুখ যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন। 20 ডিসেম্বর অর্থাৎ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং সেই শোকের মধ্যেই কিন্তু চলছে মরদেহ দেশে আনার যেই প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আমরা গতকাল দেখছিলাম যে সিঙ্গাপুর থেকে যখন তার মরদেহ নিয়ে আসা হয় এবং সেই মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং সেই হৃদরোগ ইনস্টিটিউটের সেখান থেকে কিন্তু তাকে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং এখন সবশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে সকালের দিকে আমরা দেখলাম যে তার ময়নাতদন্তের জন্য আবারও সেই হৃদরোগের যে মর্গ আছে সেখানে তার ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের পর তাকে গোসল সম্পন্ন করানোর পর এখন নিয়ে আসা হচ্ছে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজার সামনে এরই মধ্যে পথেই আছে মরদেহবাহী যে গাড়িটি, সেটি এখনো পথে আছে। সেটি কিছুক্ষণের মধ্যেই সেটি প্রবেশ করার কথা। এরই মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইকে বলা হচ্ছে যে সবাইকে কাতার সোজা করে দাঁড়ানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই জানাজার যে নামাজ, সেই জানাজার নামাজ শুরু হয়ে যাবে এবং এরপর আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবর, সেই কবরের পাশেই কিন্তু তাকে দাফন করার যে প্রস্তুতি, সেই সমস্ত প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। এখন আমরা অপেক্ষা করছি আসলে তখন খুব বেশি শুরু হবে না, জানাবেন না বাড়িতে সেই সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের যে সম্মুখ যোদ্ধা, সেই সম্মুখ যোদ্ধাকে বিদায় জানিয়ে লাখ মানুষের এই যে অবস্থানে কিন্তু বলে দিচ্ছে যে অবস্থান তৈরি করেছেন। সেই অবস্থান সবশেষ তাকে যে জানাজার মাধ্যমে যে দোয়া করা হবে, সেই দোয়ার মধ্য দিয়েই। ইতোমধ্যেই আমরা দেখছিলাম যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সহকর্মী আখলাকুস সাফা সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।